টানা বৃষ্টিতে রাজধানীর অনেক সড়কে জলাবদ্ধতা, অফিস ও স্কুলগামীদের ব্যাপক ভোগান্তি। কুমিল্লায় তলিয়ে গেছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র, ৬ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস। চট্টগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি নেই। কাপ্তাই হ্রদে পানি বাড়ায় রাঙ্গামাটির ৬ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত। সিলেটে টানা বর্ষণে নদ নদীর পানি বাড়ার শঙ্কা। জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের আহ্বান প্রধানমন্ত্রীর। বরিশালের গৌর নদীতে কর্মসূচি উদ্বোধন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ পরিবর্তনের আশা। থাইল্যান্ডের ব্যাংককে বাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জনের প্রাণহানি, আহত অন্তত ৬৩। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা। স্বাগত। এখন ঢাকায় পুরো আচাঞ্চলের সঙ্গে আছি আমি সুমাইরা। রাজধানীতে সকাল থেকে আজও বৃষ্টি, অনেক সড়কে এরই মধ্যে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে ব্যাপক ভোগান্তিতে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানগামীরা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর বনানী থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, বৃষ্টিতে আজ রাজধানীর কোন কোন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং আবহাওয়া অফিস বৃষ্টির পূর্বাভাস নিয়ে কি জানিয়েছে? রাত্রি জানিয়ে রাখতেছে গতকাল থেকে বৃষ্টি হচ্ছিল। গতকাল দুপুর থেকে আজ সকাল পর্যন্ত বৃষ্টি না থাকায় গতকাল যে জলাবদ্ধতা ছিল সেটি কমে গিয়েছিল। তবে সকাল 8:30 নাগাদ আবারও বৃষ্টি শুরু হয়, প্রথমে মাঝারি পরে গুঁড়ি গুঁড়ি, এবং এখন আবারও প্রায় মুষলধারে কিন্তু বৃষ্টি ঝরছে। এই বৃষ্টির কারণে সকাল থেকে রাজধানীর বেশ কিছু এলাকা আমরা ঘুরে এসেছি, সেগুলো প্লাবিত হয়েছে। বিশেষ করে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে মতিঝিল, আরামবাগ, পল্টন, গুলশান এবং পান্থপথ এলাকায়। এবং এই মুহূর্তে যে এলাকাটিতে রয়েছে এটি বনানী কবরস্থান এলাকা। এই এলাকার চিত্রটি আপনি দেখছেন যে একবারে হাঁটু সমান পানি জমে রয়েছে রাস্তার দুধারেই। এতে করে যে সমস্যাটা হয়েছে, একদিকে যে পথচারীদের ভোগান্তি বেড়েছে, সেই সঙ্গে যে যানবাহনগুলো চলাচল করছে সেগুলো কিন্তু মাঝে মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে 3টি সিএনজি একসাথে বন্ধ হয়ে গেল এবং প্রাইভেট কারকে আমরা এই দুর্ভোগের মধ্যে পড়তে দেখেছি। সার্বিকভাবে স্থানীয়দের সঙ্গে কথা বলছি, তারা যে অভিযোগটি মূলত করছেন যে প্রতিবারই মূলত এই ধরনের ভোগান্তিতে তাদের পড়তে হয়। বর্ষা আসলেই এই জলাবদ্ধতা তাদের নিয়তির সঙ্গে যেন আটকে গেছে, কোনোভাবে এখান থেকে বের হওয়ার সুযোগ তারা পাচ্ছেন না। তারা অভিযোগ করছেন যে অপরিকল্পিতভাবে যে ড্রেনগুলো তৈরি করা হয় এবং তারপর এই ড্রেনগুলো যে পরিচর্যার ব্যাপার থাকে, পরিষ্কারের ব্যাপার থাকে এবং ভেতর থেকে পরিষ্কার করে পানি প্রবাহের পথ মসৃণ করার যে ব্যাপারটা থাকে, সেগুলো আসলে কোনোভাবেই করা হয় না। এতে করে যে জলাবদ্ধতার চিত্র বছরের পর বছর হয়ে থাকে। অর্থাৎ ঢাকা যেহেতু একটি বৃহত্তর বদ্বীপ, এই ঢাকা শহরের চারপাশ দিয়ে নদী এবং অসংখ্য খাল রয়েছে। সেই খালগুলো ভরাট হওয়ার কারণে এই পানি বের হয়ে যাওয়ার সুযোগ পায় না। খাল দখল, নদী খননের অভাবকেও কিন্তু কেউ কেউ দুষছেন। আবার কেউ কেউ এই পথচারীরা কেউ কেউ আবার ব্যক্তি সচেতনতার ব্যাপারটিও বলছেন যে আমাদের নিজেদের অসচেতনতার কারণে অনেক সময় পলিথিন বা বিভিন্ন বর্জ্যের কারণে এই ড্রেনের প্রবেশ পথগুলো বন্ধ হয়ে যার কারণে এই দুর্ভোগটি সৃষ্টি হয়েছে। তবে দ্রুত বড় ধরনের প্রকল্প নিয়ে ঢাকা শহরে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণের জন্য কিন্তু তাগিদ দেওয়া হয়েছে। সার্বিকভাবে যদি বলতে চাই যে আমরা এখন পর্যন্ত যে খোঁজ খবর পেয়েছি সেই জায়গা থেকে এবং আবহাওয়া অফিসের যে বার্তা রয়েছে, আবহাওয়া অফিস বলছে আগামী 24 ঘন্টা ঢাকা সহ 4টি বিভাগে অতি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে, যার মাত্রা হতে পারে 44 থেকে 88 মিলিমিটার। ফলে সতর্কতার দিক থেকে যেমন বলা হয়েছে, তেমনই কিন্তু বেশ কিছু এলাকায় ঢাকা শহরে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বলে কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা সকালে আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিকের সঙ্গে কথা বলেছি। তিনি মূলত জানিয়েছেন যে আগামী আরও 2 দিন এ ধরনের বৃষ্টি হতে পারে, সে থেকে ব্যাপক জলাবদ্ধতার শঙ্কা রয়েছে। রাত্রি এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ। রাজধানীর জলাবদ্ধতার খবর জানাতে বনানী থেকে যুক্ত ছিলেন রাজু আহমেদ। অতিবৃষ্টিতে ডুবে গেছে কুমিল্লা নগরীর কয়েকটি এইচএসসি পরীক্ষার কেন্দ্র, দুর্ভোগে পরীক্ষার্থী ও অভিভাবকরা। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা নগরী থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। মাসুদ, দুর্ভোগে পড়া পরীক্ষার্থী এবং অভিভাবকরা কি বলছেন এ নিয়ে, এবং পরীক্ষা কেন্দ্র পানিতে ডুবে যাওয়ায় শিক্ষা বোর্ড ও প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? রাত্রি
রাত্রি কুমিল্লা নগরীর উঁচু নিচু সবগুলো সড়কে কিন্তু পানিতে তলিয়ে যাচ্ছে। আমরা রয়েছি কুমিল্লা নগরীর মনোহরপুর সরকারি মহিলা কলেজ এলাকায়। এই মহিলা কলেজ কেন্দ্রে সকাল থেকে নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে এইচএসসি পরীক্ষার্থীরা তারা কেন্দ্রে যাওয়া শুরু করেন। তবে মহিলা কলেজের যে পরিবেশ আমরা দেখছি এখানে বা অভিভাবকদের মুখে আমরা শুনেছি, তারা অবর্ণনীয় ভোগান্তির মধ্য দিয়ে এবং দুর্ভোগের মধ্য দিয়ে তারা কেন্দ্রে এসেছেন এবং তারা পরীক্ষায় অংশ নিয়েছেন। তবে এই যে দুর্ভোগের কারণ হিসেবে জেলা যে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক এবং নির্বাহী প্রশাসক থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। তবে আমরা দেখেছি সকাল থেকে যে অভিভাবকরা তারা শিক্ষার্থীদের সঙ্গে এসে বাড়তি একটি ভোগান্তিতে পড়েছেন। তারা উঁচু একটি স্থানে তারা দাঁড়িয়েছেন, বিভিন্ন পার্শ্ববর্তী যে ভবনগুলো রয়েছে সেগুলোর উপরে অংশে এসে তারা অবস্থান নিয়েছেন। এখানে হাঁটু থেকে এবং হাঁটুর উপরি অংশে কোমর নিচ পর্যন্ত কিন্তু পানি জমেছে। কেন্দ্রের নিচতলা যে রুমগুলো রয়েছে সবগুলো প্লাবিত হয়ে পড়েছে। একই সঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্র সহ অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোর পরীক্ষার্থীরাও কিন্তু ভোগান্তিতে রয়েছেন। আমরা দেখেছি নৌকায় করে এবং ভ্যানে করে শিক্ষার্থীদেরকে তাদেরকে বিভিন্ন কক্ষে কক্ষে হল রুমগুলোতে তাদেরকে নেওয়া হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য। এতে করে আমরা এখানে যারা অভিভাবক এবং শিক্ষকরা যারা রয়েছেন তারা বলছেন যে শিক্ষকরা নানান জায়গায় তারা কিন্তু ওই ড্রেনের যে স্ল্যাব না থাকার কারণে সেগুলোতে পড়ে গিয়েছেন, সেখানে পড়ে তারা আহত হয়েছেন। একই সঙ্গে ভিজে যাওয়ার কারণে তারা পরীক্ষার হলে থাকলেও তারা অসুস্থ হয়ে পড়ছেন বলে তারা বলছেন। জ্বর থেকে শুরু করে নানান রোগে আক্রান্ত হতে পারেন বলে অভিভাবকরা বলছেন। তবে আমরা শিক্ষা বোর্ডের যারা কর্মকর্তা রয়েছেন এখানে পরীক্ষা নিয়ন্ত্রক কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি এবং এই কেন্দ্রের যিনি কেন্দ্র সচিব রয়েছেন তার সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে আসলে তারা সুযোগ পাননি, যদিও নির্দেশনা ছিল যে কোনো কেন্দ্র যদি পানিতে প্লাবিত হয় বা কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়েন দ্রুত সময়ের মধ্যে কেন্দ্র পরীক্ষা স্থগিত করার যে নির্দেশনা থাকে সেগুলো তারা নেওয়ার সুযোগ পাননি। কারণ হচ্ছে যে রাতভর যে ভারী বর্ষণ ছিল, সকাল 9টা পর্যন্ত এই ভারী বর্ষণটা অব্যাহত থাকে। পরবর্তীতে কিন্তু এই যে বৃষ্টিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত থাকার কারণে তারা কেন্দ্রে আসেন। সেই সময়টায় তারা আসলে কোনো ধরনের উদ্যোগ নিতে পারেনি যে কেন্দ্র বন্ধের বিষয়ে। তবে তারা ব্যবস্থাপনা রেখেছে নৌকা ভ্যানে করে, যাতে করে শিক্ষার্থীরা কিছুটা হলেও তারা একটু স্বস্তিতে কেন্দ্রে আসতে পারেন এবং পরীক্ষা শেষে কেন্দ্র থেকে যেতে পারেন। আমরা এখানে সিটি কর্পোরেশনের প্রশাসকেরকে আমরা দেখেছি তিনি এই উদ্যোগগুলো নিয়েছেন। একই সঙ্গে যে পানি নিষ্কাশনের পথগুলো, কুমিল্লা শহরের পানি নিষ্কাশনের পথগুলো সেগুলো বন্ধ হয়ে পড়েছে। গুঙ্গাজুড়ি খাল, ঢাকাতিয়ার যে খালগুলোতে পানিগুলো নিষ্কাশন হয় সেগুলো পানি ধারণের যে ক্ষমতা হারিয়ে ফেলার কারণে মূলত এই জলাবদ্ধতা তৈরি হচ্ছে বলে সে নগর যে প্রশাসক রয়েছেন তিনি জানিয়ে নিচ্ছেন। তো এই ছিল কুমিল্লা থেকে। অতিবৃষ্টিতে ডুবে গেছে কুমিল্লা নগরের কয়েকটি এইচএসসি পরীক্ষার কেন্দ্র। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন মাসুদ আলম। 4 দিন পেরিয়ে গেলেও পাহাড়ি ঢল আর বন্যার পানিতে তলিয়ে আছে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার অনেক গ্রাম। গতকাল অনেক এলাকায় পানি নামতে শুরু করলেও রাতের বৃষ্টিতে কিছু কিছু এলাকায় আবারও পানি বেড়ে গেছে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, আগের সংবাদে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, আপনি বলছিলেন প্রায় অর্ধশতাধিক মানুষ মারা গেছেন। বন্যা পরিস্থিতির কি আপডেট রয়েছে এখন আপনার কাছে, এবং একই সাথে জানতে চাই নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা? নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি। গতকাল যেসব এলাকায় কিছুটা পানি কমে এসেছিল রাতের বৃষ্টিতে আমরা দেখেছি সেসব এলাকায় আবারও পানি বেড়েছে। 2 থেকে 2.5 ফুট পানি নেমেছিল গতকাল, কিন্তু আবার বৃষ্টি হওয়ার কারণে সেখানে আবার 1 থেকে 1.5 ফুট পানি বেড়েছে। অর্থাৎ যেসব এলাকা প্লাবিত ছিল সেসব এলাকায় মানুষ এখনও পানিবন্দী আছে। বিভাগীয় প্রশাসনের হিসেবে 408টি ইউনিয়ন এবং পৌরসভা এখনও পানিতে তলিয়ে আছে। প্রায় 40 লাখের মতো মানুষ এখনও পানিবন্দী বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। আমরা আছি চট্টগ্রামের সাতকানিয়ার তেমোহনী এলাকায়। এখানে কিছুক্ষণ আগে বিদ্যুৎ খনিজ প্রতিমন্ত্রী, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দু ইসলাম এসছেন। তিনি এলাকা পরিদর্শন করবেন, সাংবাদিকদের ব্রিফ করেছেন। তিনি বলেছেন যে আসলে এসব এলাকা যেই ত্রাণ বা সহায়তা দেরিতে পৌঁছানোর যে বিষয়টি, যে অভিযোগটি, সেটি তিনি খারিজ করেছেন। তিনি বলেছেন প্রশাসন তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে ত্রাণ সহায়তা এবং অন্যান্য যেই সমর্থন বা সাহায্য দরকার সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে, আশ্রয় কেন্দ্রগুলো দ্রুত খুলে দিয়েছে। এবং আমরা যেটি অভিযোগ পেয়েছি স্থানীয়ভাবে
যাবে যে কিছু কিছু এলাকায় আসলে এখনও ত্রাণ পৌঁছয়নি। তবে মন্ত্রী যেটি বলেছেন, প্রতিমন্ত্রী, যে আসলে এসব এলাকা সরকার যাতে দ্রুত আবারও যাতে নতুনভাবে উঠে দাঁড়াতে পারে, যেসব শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো দ্রুত মেরামতে সরকার উদ্যোগী হবে এবং যে সকল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর ক্ষতিপূরণ স্থানীয়দের দেয়া হবে। এবং আমরা যেটি জানি যে এই বন্যায় চট্টগ্রাম বিভাগে অর্ধশতাধিক মানুষ মারা গেছে, 2 জন নিখোঁজ আছে এবং অনেক এলাকায় এখন কিন্তু গত 3 থেকে 4 দিন ধরে বিদ্যুৎ পৌঁছয়নি। এবং স্থানীয়দের অভিযোগ যে এই সময়টাতে সবাই তৎপর হলেও বছরের অন্যান্য সময় আসলে এসব এলাকাকে ঘিরে কোনো টেকসই পরিকল্পনা সরকারের থাকে না। বন্যার পানিতে তলিয়ে আছে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার অনেক গ্রাম। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন ফয়সাল করিম। রাঙামাটিতে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কাপ্তাই হ্রদের পানি বাড়ায় 6 উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এদিকে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে বান্দরবানের বিস্তীর্ণ জনপদ। এতে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে এবং দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল এবং বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন রিজভী রাহাত। শুরুতে যাচ্ছি রাঙামাটিতে জুয়েলের কাছে। জুয়েল, আমরা গত কয়েকদিন ধরেই দেখেছি বন্যার একটি পরিস্থিতি, সেক্ষেত্রে বন্যার আবার নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এক্ষেত্রে প্রশাসন থেকে আগে ভাগেই কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, কি তথ্য রয়েছে সব মিলে আপনার কাছে? রাত্রি বলে রাখি, বাঘাইছড়ি এবং যে বিলাইছড়ি নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সেখানে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল গত 1 সপ্তাহ ধরে, সেখানে আসলে গতকাল বিকাল থেকে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। এর মধ্যে পানি নামতে শুরু করে সেখানকার অনেক মানুষজনই আসলে তাদের নিজেদের ঘর বাড়িতে ফিরে গেছেন। তবুও বলে রাখি, বাঘাইছড়ির 22টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত 1506 জন মানুষ অবস্থান করছেন বলে আমাদেরকে সেখানকার উপজেলা প্রশাসন নিশ্চিত করেছে। একই সঙ্গে বিলাইছড়ি উপজেলা যে ফারুয়ার যে শতাধিক দোকানপাট তুলে গিয়েছিল, সেখানে অন্তত 5 থেকে 6 হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছিলেন, তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। সেখানে 4টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত 182 জন মানুষ অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি। বলে রাখি, গত 10 দিন ধরে যে বৃষ্টিপাত হচ্ছে, টানা বৃষ্টিপাত, কখনো ভারী কখনো হালকা মাঝারি, এই বৃষ্টিপাতের মধ্যেই একই ধারে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। জেলার 7টি উপজেলায় অন্তত 131টি পাহাড় ছোট বড় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এর মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সব মিলিয়ে জেলায় 50টি আশ্রয় কেন্দ্রে 3637 জন মানুষ এখন পর্যন্ত অবস্থান করছেন বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। এই যে বিস্তীর্ণ এলাকায় কাপ্তাই হ্রদের তীরবর্তী উপজেলার এই 2টি উপজেলা থেকে যে পানি সরে যাওয়া শুরু করলেও আবার নতুন করে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় সেখানকার হ্রদ তীরবর্তী যে 6টি উপজেলা, বিশেষ করে বাঘাইছড়ির আরো যে নিম্নাঞ্চল রয়েছে, বিলাইছড়ির নিম্নাঞ্চল, বরকল, জোড়াছড়ি, কাপ্তাই এবং নানিয়াচর, সবশেষে যে রাঙ্গামাটির পৌর এলাকা, সেখানেও আসলে পানির উচ্চতা বৃদ্ধি পেতে শুরু করেছে। সেখানেও বন্যার একটি আশঙ্কা করা হচ্ছে। আমরা এর আগের বছরগুলো দেখেছি যে এই ধরনের বর্ষায় পরিস্থিতিতে নানা রকম অস্থিরতা তৈরি হয় বন্যা পরিস্থিতিতে। সেই বিষয়গুলো নজরে রেখে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন থেকে এরই মধ্যে 267টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার কথা বলা হচ্ছে। যদিও এখন পর্যন্ত আসলে সেইভাবে যে ত্রাণ তৎপরতা, সেটি নিয়েও নানা রকম অভিযোগ এসেছে। বিশেষ করে আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার, সুপেয় পানি এবং যে ব্যক্তিগত পরিচ্ছন্নতার যে সরঞ্জামাদি, ওষুধ, সেগুলো পর্যাপ্ত পায়নি বলে এখানকার মানুষজন অভিযোগ করেছেন। তবে 4 দিন পরে গতকাল বিলাইছড়িতে সেখানে সরকারিভাবে চাল দেওয়া হয়েছে। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। যাচ্ছি। রাঙ্গামাটির খবর শুনছিলাম, এবার একটু রিজভী রাহাতের কাছে যেতে চাই, তিনি আছেন বান্দরবানে। রিজভী, আপনার কাছে জানতে চাই, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি দেখতে পেয়েছি এবং থেমে থেমে বৃষ্টি পড়ছে বান্দরবানে। এখন আসলে কি পরিস্থিতি এবং বন্যা পরিস্থিতির খবর জানতে চাই। একই সাথে পাহাড় ধসের খবরও আমরা শুনতে পেয়েছি। নতুন করে আসলে কোনো নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? বান্দরবান জেলা শহরের যেসব নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে সেসব এলাকা থেকে কিন্তু পানি সরে যাওয়ার পরে কিন্তু আমরা দেখেছি এখানকার মানুষের ভোগান্তি শুরু হয়েছে। আমরা কয়েকটি পাড়া গিয়েছি, দেখেছি মানুষ যেসব আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে তারা বাসা বাড়িতে ফিরতে শুরু করেছে। আমরা দেখেছি এখানকার যেসব নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে সেখানকার মানুষের ক্ষয়ক্ষতির চিহ্ন ফুটে উঠেছে। আমরা একটু বিষয় জানিয়ে রাখি, বান্দরবান জেলার লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি এবং রংছড়ি উপজেলার যেসব নিম্নাঞ্চলগুলো ছিল সেসব এলাকাগুলো কিন্তু একদম পানিতে ডুবে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে, যার ফলে এখানকার বাসিন্দারা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তারা আমাদেরকে একটি অভিযোগ জানিয়েছেন যে সরকারি যে পর্যাপ্ত পরিমাণ তার না পাওয়ার একটি অভিযোগ আমাদেরকে জানিয়েছেন। এখানকার মানুষরা তাদের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য কিন্তু এখানকার মানুষরা
যারা সমাজে বিত্তবান আছেন এবং সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাদেরকে যাতে সহযোগিতা করা হয়। তো একটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবান জেলায় 220টি আশ্রয় কেন্দ্রে যেসব মানুষ আশ্রয় নিয়েছে কিন্তু তারা আস্তে আস্তে বসত বাড়িতে ফিরে যাচ্ছে। তো ফিরে যাওয়ার পরই কিন্তু তাদের ক্ষয়ক্ষতির চিহ্নগুলো ফুটে উঠেছে। আমরা আজ সকালে এলজিডির নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন তাদের সড়ক এবং কালভার্টে প্রায় 40 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে বন্যা শেষ হওয়ার পর থেকে কিন্তু মানুষের যে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারছি। তো একটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবান রাঙ্গামাটির সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন থাকলেও কিন্তু বান্দরবান চট্টগ্রাম সড়ক যোগাযোগ কিছুটা ছোট যানবাহন চলাচল ধীরে ধীরে চলাচল শুরু করছে। তো আমরা দেখতে পেয়েছি এখানকার মানুষের ভোগান্তির একদম যেসব এলাকাগুলোতে আসলে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে সেই সব এলাকাগুলোতে এখন বিদ্যুৎ না আসার কারণে তারা অনেকটা ভোগান্তিতে পড়েছে। তো আসলে টানা 7 দিনের বন্যায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, তাদের কাজকর্মে একদম তারা যেতে পারে না যাওয়ার কারণে কিন্তু মানুষ অনেকটা বিপর্যস্ত ভাবে তারা বসে দিন পার করছেন। তো আমরা জানিয়ে রাখি, সমাজের বিত্তবান এবং সরকারের প্রতি তারা কিন্তু আহ্বান জানিয়েছেন যাতে তাদের এই বন্যার ক্ষয়ক্ষতিটা কাটিয়ে ওঠার জন্য কিন্তু তারা মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন। তো এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ তথ্য রাত্রি। এবং বান্দরবান থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন বিস্তারিত। টানা বৃষ্টি হচ্ছে সিলেটেও। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আগামী 24 থেকে 48 ঘন্টায় সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। পানি বাড়তে পারে উত্তর পূর্বাঞ্চলের নদীগুলোর। এদিকে মৌলভীবাজারে কমেছে বিভিন্ন নদ নদীর পানি। বন্যার পানি কমার সাথে সাথে বেরিয়ে আসে ক্ষয়ক্ষতির চিহ্ন। এ নিয়ে আরও জানাতে সিলেটের চাঁদনী ঘাট থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ ও মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। শুরুতেই সিলেটে যেতে চাই শুভর কাছে। শুভ, আপনার কাছে জানতে চাই, টানা বৃষ্টিতে সিলেট নগরীর এই মুহূর্তে কি পরিস্থিতি এবং নদীতে পানি যেহেতু বেড়ে গেছে, বন্যার কোনো শঙ্কা আছে কিনা? রাত্রি দেখুন, সারা দেশেই কিন্তু মৌসুমি বায়ু এই মুহূর্তে সক্রিয় রয়েছে এবং যার প্রভাবে আমরা দেখেছি গত 24 ঘন্টায় সিলেটে কিন্তু প্রায় 47 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আজকে সকালের চিত্র যদি বলি, আজকে সকালেই কিন্তু প্রায় 32 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর এবং আমাদেরকে তারা যেমনটি জানিয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টায় অতি ভারী বৃষ্টি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বিশেষ করে যে খবরটি পাওয়া গেছে, ভারতেও কিন্তু মেঘালয়, যেটি সিলেটের লাগোয়া মেঘালয় রাজ্যে কিন্তু প্রচুর বৃষ্টিপাত এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে এবং সেটির একটি প্রভাব কিন্তু সবসময় সিলেটের নদ নদীর উপর দিয়ে পড়ে এবং আপনি জানেন যে যখনই উজান থেকে নেমে আসা ঢল নামে তখনই কিন্তু সেখানে বন্যা বা পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দেয়। এবং আজকের চিত্রটি যদি আপনাকে আমি একটু জানিয়ে রাখি, সেক্ষেত্রে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সিলেট শহরের একদম প্রাণকেন্দ্র যেটিকে বলা হয় চাঁদনী ঘাট এলাকা, সেখানের যে পানির স্তর সেটি হচ্ছে এই মুহূর্তে রয়েছে 9.90 মিটার, অর্থাৎ যে বিপদসীমার স্তর রয়েছে 10.80, তার থেকে কিন্তু এখনও প্রায় 90 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে পানি। এর পাশাপাশি সিলেটের যে কানাইঘাট রয়েছে, কানাইঘাটের সুরমা পয়েন্টে এই মুহূর্তে 37 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে এটির তথ্য বলছে যে 12.38 সেন্টিমিটার কিন্তু উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও যেটি রয়েছে আমলশীত কুশিয়ারা, সেখানেও কিন্তু 86 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এবং আমি যদি বলি শেওলার কথা, বিয়ানীবাজার যেটি, সেটিতে কিন্তু 87 সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হচ্ছে। এর পাশাপাশি পেঞ্চুগঞ্জের যে নদীগুলো রয়েছে সেগুলো কিন্তু পানি বিপদসীমার অনেক নিচে প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টিপাত বাড়লে কিন্তু পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে নদ নদীর অন্যান্য যে নদ নদীর ব্যাপার, বিশেষ করে সারি, গুয়াইন, পিয়াইন, লুভাছড়া, ধলাসহ যেগুলো রয়েছে, অন্যান্য নদ নদীর পানিও কিন্তু এই মুহূর্তে বিপদসীমার বেশ নিচে প্রবাহিত হচ্ছে। তবে বেশ কয়েকটি নদীর কিন্তু পানি আমরা দেখেছি গত 24 ঘন্টায় 4 থেকে 6 সেন্টিমিটার, কোনো কোনো জায়গায় কিন্তু 8 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু এই পানি বৃদ্ধি আমরা লক্ষ্য করেছি। তবে এই মুহূর্তে আমরা যেমনটি দেখছিলাম সকালে কিন্তু প্রায় 32 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে এই মুহূর্তে আমরা দেখছি আকাশ কিছুটা মেঘমুক্ত মনে হচ্ছে, কিছুটা পরিষ্কার মনে হচ্ছে এবং এখন বৃষ্টি নাই বললেই চলে। তবে এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তবে পরিস্থিতির আসলে উন্নতি হবে এবং পানি নেমে যাবে। আর যদি টানা বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে কিন্তু বন্যা পূর্বাভাস কেন্দ্র বলেই রেখেছেন যে স্বল্পমেয়াদী বন্যার একটি কিন্তু আশঙ্কা থেকেই যায়। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে পানি বৃদ্ধি এবং বৃষ্টিপাতের সর্বশেষ। সিলেটের খবর শুনছিলাম, এবার একটু মৌলভীবাজারে যেতে চাই। এম এ হামিদ রয়েছেন সেখানে। হামিদ, বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে একটু জানতে চাই আপনার কাছ থেকে, নতুন করে বন্যার কোনো শঙ্কা আছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে?
রাত্রি মৌলভীবাজারে কমলগঞ্জের দুটি স্থান দিয়ে ভাঙন দেখা দিলে প্রথমে বন্যার সৃষ্টি হয় মৌলভীবাজারে এবং পরবর্তীতে রাজনগরের 3টি স্থান মনু নদীর ভেঙে গিয়ে বন্যার সৃষ্টি হলে প্রায় 10,000 পরিবারের 40,000 লোক পানিবন্দী হয়ে পড়ে। কিন্তু গত দুদিন থেকে পানি কমতে শুরু করেছে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এই মুহূর্তে ত্রাণ পুনর্বাসন কেন্দ্রের জেলা কর্মকর্তা সাদু মিয়ার তথ্য অনুযায়ী এই মুহূর্তে জেলায় 7,308টি পরিবারের 26,544 জন লোক পানিবন্দী রয়েছেন বলে তিনি জানিয়েছেন। অনেক জায়গাতেই কিন্তু পানি নেমে গিয়েছে এবং লোকজন সমস্যার মধ্যে পড়েছেন। ঘরের মধ্যে কাদা এবং আসবাবপত্র নষ্ট হয়ে যাওয়ার কারণে সেখানে ফিরে তারা চেষ্টা করছেন সবগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে ঘরে উঠতে। আমি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা খালিদ বিন ওয়ালিদের সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে মৌলভীবাজারে বৃষ্টিপাত না হলেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং যদি ভারতের ত্রিপুরা বা কৈলাসহর শহরে বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে মনু এবং দলাই নদীর পানি বেড়ে গিয়ে আবারও বন্যার সৃষ্টি হতে পারে এবং যে বাঁধগুলো ইতিমধ্যে ভেঙে গিয়েছে সেগুলো মেরামতের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে বলে রাখি যে মখাবিল এলাকায় কমলগঞ্জের এবং কুলাউড়ার সিকরিয়া এলাকার যে দুটি বাঁধ ইতিমধ্যে মেরামত করা সম্ভব হয়নি ভারতীয় বিএসএফের বাধার কারণে, সেগুলো দিয়ে কিন্তু প্রথমেই পানি ঢুকে পড়ে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যদি বলি তাহলে সেক্ষেত্রে এই মুহূর্তে মৌলভীবাজারের 3,617টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, 2টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, 5টি সেতু কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সড়ক পথের 82.45 কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি কথা বলেছিলাম কৃষি কর্মকর্তা মোহাম্মদ জালালউদ্দিনের সাথে। তিনি জানিয়েছেন যে জেলার আমন বীজতলা 86.50 হেক্টর নষ্ট হয়েছে এবং আউশ 248 হেক্টর জমির আউশ নষ্ট হয়ে গিয়েছে এবং সবজি ক্ষেত 64.50 হেক্টর নষ্ট হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে মনু দলাই কুশিয়ারা এবং জুড়ি নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে হয়তো আরও বন্যার উন্নতি হতে পারে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা নিয়ে সবশেষ রাত্রি। সিলেট এবং মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির খবর। দীর্ঘদিন ধরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রয়োজনীয় পদ বৃদ্ধি না করায় দুর্যোগ মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে মাঠ পর্যায়ের কর্মীদের। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন দেশে প্রতি বছর বন্যায় হাজার হাজার কোটি টাকা ক্ষতি হয়। বন্যা প্রতিরোধে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন জরুরি। পাশাপাশি দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগের পরামর্শ তাদের। জাবেদ আব্দুল্লাহর প্রতিবেদন। ঘরে একটা চাইলো নাই ডাইলো নাই, মানে কি করুন, খাওয়ার কোনো জায়গা নাই, হাতে একটা পয়সা পাচ্ছি আমার। অতি ভারী বৃষ্টি আর বন্যায় ভাসছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। ঘরবাড়ি, সড়ক, সেতু ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি ভেসে গেছে মাছের ঘের, তলিয়ে গেছে ফসল। গত 7 দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের অন্তত 20টি জেলা এখন বন্যা কবলিত। 2021 থেকে 2025 সালের মধ্যে শুধু বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণেই দেশের অর্থনীতিতে প্রায় 41,200 কোটি টাকার ক্ষতি হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত হয়েছে 1,77 লাখেরও বেশি মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক হিসেবেটি দুর্যোগ প্রবণ অঞ্চলে ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস সাধারণ হলেও আগাম সতর্কতায় ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। আবার দুর্যোগ পরবর্তী ক্ষতি নিরূপণ আর ত্রাণ বিতরণেও পরিস্থিতি সামাল দেওয়া যায়। কিন্তু এবারের বন্যায় আগাম সতর্কতা ও ত্রাণ কার্যক্রম নিয়ে নানা অভিযোগ উঠে এসেছে। আমার ব্যবসা বাণিজ্য সব পানিতে তলায় গেছে। এখানে অবশিষ্ট বলতে আর কিছু নাই, মানুষ গরু ছাগল নিয়ে খুবই মানবতার জীবন যাপন করতেছে। মাঠ পর্যায়ে ব্যাপক শূন্যপদের কারণেই সংকট তৈরি হয়েছে জেলাগুলোতে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রয়োজনের তুলনায় জনবল কম। তবে এ ব্যাপারে দুর্যোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, এবার বন্যা শেষ হলে সবকিছু ঢেলে সাজানো হবে। তাৎক্ষণিক এই দুর্যোগটা আল্লাহর রহমতে যখন আমরা ওটা থেকে পরিত্রাণ পাবো, তখন সেই পরিস্থিতি অনুযায়ী আমরা ঠিক করব যে আসলে তাদের কি প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী আবার ব্যবস্থা নেওয়া হবে। বিগত সময়ে সঠিক ও যুগ উপযোগী পরিকল্পনার অভাবেই ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে মনে করেন জলবায়ু বিশেষজ্ঞরা। শুধু ত্রাণ সহায়তা নয়, বন্যা প্রতিরোধে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নও জরুরি বলে মনে করেন তিনি। রাস্তাগুলোর মধ্যে সাফিসিয়েন্ট কালভার্ট করা হয়নি। পানি উন্নয়ন বোর্ড
নদীর পাড়ে প্রচুর বাঁধ বানিয়েছে, যেগুলো সামান্য চাপেই ভেঙে যায়। বাইরের পানি আপনি ঢুকতে দিলেন না বাঁধ দিয়ে, কিন্তু ভিতরের পানি নিষ্কাশনের কি ব্যবস্থা করেছেন? ভবিষ্যতে দুর্যোগ পরিস্থিতি প্রতিরোধে টেকসই প্রস্তুতি কার্যকর উদ্যোগ হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। জলোচ্ছ্বাসের যে দুর্যোগ, যেটা অক্টোবরের শেষ থেকে নভেম্বর পর্যন্ত থাকবে, তার আগে স্থানীয় সরকারগুলোকে আমার মেরামত করা দরকার। এজন্য সাধারণ মানুষের সচেতনতা জরুরি বলে মনে করেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। ধর্ম, বর্ণ, মত নির্বিশেষে সবাই বাংলাদেশে ভালো থাকবে, সে লক্ষ্যেই কাজ করছে বর্তমান সরকার। সকালে বরিশালে এক কর্মসূচিতে অংশ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে। এর আগে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় পরিবেশের সংরক্ষণে সবাইকে যত্নশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সাব্বির রোজ জানাচ্ছেন বাকিটা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, পরিবেশের ভারসাম্য রক্ষা, বনভূমির পরিমাণ বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়তে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় সোমবার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখনন করা শরিকল বটজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একযোগে 2500 বৃক্ষরোপণ করা হয়। প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত জলবায়ু পরিস্থিতিতে বাংলাদেশকে রক্ষা করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। আহ্বান জানান বৃক্ষরোপণ ও প্রকৃতির উপর যত্নশীল হবার। এখন আগের মতো শীত পড়ে না, আবার গরমের সময় অনেক বেশি গরম পড়ে। তো এই যে সব সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা বিশ্বে অনেক গাছ লাগাতে হবে। আগামী 5 বছরে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা 25 কোটি গাছ, আমরা আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছের চারা আমরা রোপণ করব। এরপর গৌরনদীর অশ্বিনী কুমার ইনস্টিটিউশন মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগী নারীদের সাথে মতবিনিময়ে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি সুবিধাভোগী কয়েকজন নারীর সাথে সরাসরি কথা বলেন। আমাদের লক্ষ্য এটাই, আমাদের উদ্দেশ্য এটাই যে আমাদের মায়েরা যাতে একটু হলেও ভালো থাকতে পারে। মতবিনিময়ে প্রধানমন্ত্রী বলেন, প্রান্তিক নারীদের স্বাবলম্বী করতে কাজ করছে বর্তমান সরকার। আগামী জুনের মধ্যে 41 লাখ পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। মহিলাদেরকে, নারীদেরকে আমরা স্বাবলম্বী করার জন্য অর্থনৈতিকভাবে এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে স্বাবলম্বী করার জন্য খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন, বাকি একদম অনার্স পর্যন্ত, স্নাতক পর্যন্ত এবার ইনশাল্লাহ আমরা ফ্রি করব মেয়েদের জন্য। শিক্ষার পাশাপাশি নারীরা বা মায়েরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, সেই জন্য এই ফ্যামিলি কার্ড আমরা দিয়েছি। সম অধিকার ও শান্তি বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সবাই যাতে এই বাংলাদেশে আমরা আগামী দিনে একটু ভালো থাকতে পারি, সবাই যাতে আমরা বাংলাদেশে একটু ভালোভাবে চলতে পারি, সেটাই হচ্ছে বর্তমান সরকারের রাজনীতি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আতিক মেজবালগ্ন, এখন, ঢাকা। গৌরনদীর কর্মসূচি শেষে বরিশাল নগরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বধ্যভূমি পরিদর্শন করবেন তিনি। এ নিয়ে আরও খবর জানাতে নগরীর C&P রোড এলাকা থেকে যুক্ত হচ্ছেন ফেরদাউস সোহাগ। বধ্যভূমি পরিদর্শন ছাড়াও প্রধানমন্ত্রীর আজ আর কি কি কর্মসূচি রয়েছে বরিশালে, জানাবেন। আপনাকে ধন্যবাদ। বধ্যভূমির সেখানে কিন্তু একটি গাছের চারা রোপণ করবেন, তবে তিনি একটি গাছের চারা রোপণ করলেও বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু 5 শতাধিক চারা রোপণ করবেন, এমনটি আমরা জানতে পেরেছি। সেই কার্যক্রম শেষ করে তিনি সার্কিট হাউসে যাবেন এবং সার্কিট হাউসের থেকে তিনি যাবেন বরিশালের শিল্পকলা একাডেমিতে, এবং শিল্পকলা একাডেমিতে বিএনপির দলীয় নেতাদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক রয়েছে। সেটি শেষ করে তিনি রাজধানীর উদ্দেশ্যে রওনা করবেন। ইতিমধ্যে গৌরনদীর যে বাটাজোর এলাকায় সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে মতবিনিময়ের তিনি শেষ করেছেন। সেখান থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা করেছেন। তবে বরিশালের উদ্দেশ্যে রওনা করার পরও কিন্তু তিনি, আমরা যেটি জানতে পেরেছি, যে পথিমধ্যে বরিশাল ক্যাডেট কলেজ এলাকা পরিদর্শন করছেন এবং এ কারণেই কিন্তু বরিশালে পৌঁছতে তার একটু সময় লাগছে। এই সময়ের লাগার মাঝখানে যেটি আমরা দেখতে পেয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য
এবং তার গাড়িবহর কে অভিনন্দন জানাবার জন্য, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবার জন্য ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী থেকে বরিশাল পর্যন্ত রাস্তার দুই পাশে অসংখ্য মানুষের ভিড় রয়েছে। বিএনপির নেতাকর্মীরাও সেখানে রয়েছেন এবং তারা কিন্তু পতাকা নেড়ে তাকে অভিবাদন জানাবার প্রস্তুতি নিয়েছেন। একটু জানিয়ে রাখি যে আমরা যে জায়গাটিতে রয়েছি বরিশালের সিএনবি রোড এলাকায়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির নেতাকর্মীরা রাস্তার দুপাশে উপস্থিত হয়ে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তারা কিন্তু এখানে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে যাওয়ার পথেই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবার জন্য তারা প্রস্তুত হয়ে আছেন। এরকমের এই প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে একেবারে সেই ঢাকা থেকে শুরু করে বরিশাল পর্যন্ত রাস্তার দুই পাশেই। একটু জানিয়ে রাখি যে আজকের এই কর্মসূচি সুষ্ঠু, সুন্দর এবং সার্থক করার জন্য ইতিমধ্যে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা আমরা দেখেছি, পথে পথে পুলিশ দেখেছি, গোয়েন্দা সংস্থার লোকদের দেখেছি এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা যারা রয়েছেন তারা তো আছেনই। এতটুকু ছিল বরিশালে যে প্রধানমন্ত্রীর সফরসূচি, তার সবশেষ খবর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের খবর জানাতে যুক্ত ছিলেন ফেরদৌস সোহাগ। উপজেলা পর্যায়ে সব হাসপাতালে প্যাথোলজিক্যাল ল্যাব করা হবে, এমনটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। সোমবার রাজধানীর একটি হোটেলে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে স্প্ল্যাশ প্রকল্পের উদ্বোধনী সেমিনারে তিনি এই ঘোষণা দেন। মন্ত্রী জানান, দালালদের খপ্পর থেকে মা ও শিশুদের রক্ষা করতে এবং হাসপাতালের বাইরে নিরাপদ নর্মাল ডেলিভারি বাড়াতে সরকার দ্রুত মিডওয়াইফ ও কেয়ারটেকার নিয়োগ করতে যাচ্ছে। নারীদের স্বাস্থ্য সুরক্ষায় আগামী 30 থেকে 60 দিনের মধ্যে মাঠ পর্যায়ে স্তন ও জরায়ু ক্যান্সার স্ক্রিনিং করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া কিডনি রোগীদের সুবিধার্থে উপজেলা পর্যায় পর্যন্ত 10 শয্যার ডায়ালিসিস ইউনিট চালুর চূড়ান্ত রূপরেখাও তুলে ধরেন তিনি। We are going to establish the pathology laboratories in each and every Upazila hospital by this year, and we are going to import the equipment this month. We are going to advertise for tender. We are taking the measures. Our midwiferys, our caregivers, with a box of screening machine health, they will visit every home, and we are going to start a tremendous family planning program from the last of this next month. সোনা মসজিদ স্থলবন্দরে জায়গা সংকট, ভারতীয় অংশে একতরফা মূল্যবৃদ্ধি এবং ঘন ঘন আমদানি রপ্তানি বন্ধ থাকার কারণে কার্যত স্থবির হয়ে পড়েছে। বন্দরে পর্যাপ্ত ইয়ার্ড না থাকায় প্রতিদিন ভারত থেকে আসা 300 থেকে 350টি পণ্যবাহী ট্রাকের চাপ সামলানো কঠিন হয়ে পড়ছে। খালাস কার্যক্রমে ধীরগতি, দীর্ঘ যানজট ও ব্যবসায়ীদের অতিরিক্ত ব্যয় বাড়ছে। বছরে কোটি কোটি টাকার রাজস্ব হারানোর পাশাপাশি সংকট কাটাতে দ্রুত বন্দর সম্প্রসারণ ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের দাবি সংশ্লিষ্টদের। সোহান মাহমুদের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। সোনা মসজিদ স্থলবন্দরে বর্তমানে সংকীর্ণ সড়ক, পর্যাপ্ত জায়গার অভাব, অবকাঠামো উন্নয়নের ধীর গতিতে ব্যবসায়ীরা পড়েছেন চরম ভোগান্তিতে। এর সঙ্গে ভারতীয় অংশে একতরফাভাবে বিভিন্ন চার্জ ও মূল্যবৃদ্ধি পরিস্থিতি আরও জটিল করেছে, যার কারণে 2025-26 অর্থবছরে রাজস্ব আদায়ে প্রায় 282 কোটি টাকার ঘাটতি হয়েছে। ফাইলের জন্য আমাকে রাষ্ট্রে পাঠাতে হয়, টাইম লাগে, প্রসেস লাগে, এই জন্য আপনার মনে করেন হয় না, আর ফিজিক্যালি না থাকলে হয় না। ফল আমদানি করতে প্রশাসনিকভাবে যে পদ্ধতিগুলি, এখানেই বেশি আমরা বাধাগ্রস্ত। ব্যবসায়ীদের অভিযোগ, গার্মেন্টস পণ্য স্থলবন্দরের পরিবর্তে সমুদ্র বন্দর দিয়ে রপ্তানি করা হচ্ছে, ফলে সোনা মসজিদ স্থলবন্দরের কার্যক্রম ও রাজস্ব আদায় কমে যাচ্ছে। স্থলবন্দরে আমদানি রপ্তানি কমে যাওয়ায় কাজের সংকটে পড়েছেন শ্রমিকরা। এক সময় প্রতিদিন 500 টাকার বেশি আয় হলেও বর্তমানে তা গড়ে 150 টাকায় নেমেছে। কাজ কাম অতি কম আপনার, এবং দিন মজুরি কম পাচ্ছি আমরা লেবারেরা। কোন দিন গাড়ি এখানটা পাচ্ছি, কোন দিন পাই না, আমরা কি করে খাবো? শ্রমিক নেতাদের দাবি, অবকাঠামো উন্নয়ন না হওয়ায় পণ্য আমদানি কমছে। 300 মনে করে 100 ফুটে অন্য মালামাল, বাকি 200 ফুটে পাথর। পাথরের তো জিসিবি দিয়ে আনলোড হয়, আমাদের শ্রমিকের কোনো এখানে কর্ম নাই। অবকাঠামোগত সমস্যার কারণে ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন, তাই পূর্ণাঙ্গ স্থলবন্দর গঠনের দাবি C&F নেতাদের। এই পোর্টটা যাতে বৈধ পথে বৈধ পণ্য আসে, এটার জন্য আমরা প্রশাসন সহ সর্বোত্তম জায়গায় আমরা আলোচনা করছি এই অসাধু ব্যবসায় বন্ধ করার জন্য।
বন্দরের পরিধি বাড়াতে সরকারের কাছে আরও 22 একর জমি বরাদ্দের আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পানামা পোর্ট লিংক লিমিটেড কর্তৃপক্ষ। অন্যদিকে নানা সমস্যার কারণে 2025-26 অর্থবছরে প্রায় 282 কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে বলে দাবি কাস্টমসের। ব্যাংকের সঙ্গে এবং এখানে যারা স্টক হোল্ডার আছেন তাদের সাথে বিভিন্ন সময় সভা সেমিনার আমরা করছি। তো ব্যবসায়ীদের উপর এটা ডিপেন্ড করে যে তারা কি পরিমাণ আমদানি করবে, এবং ডলারের মানটা যদি একটু কমে আসে সেক্ষেত্রে আমদানিটা একটু বাড়বে। 1992 সালে 19.13 একর জায়গায় সোনা মসজিদ শুল্ক স্টেশন নামে যাত্রা শুরু করে বন্দরটি, যা পরে সোনা মসজিদ স্থলবন্দর নামে পরিচিতি পায়। এখন চাঁপাইনবাবগঞ্জ। থাইল্যান্ডের ব্যাংককে একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে 27 জন প্রাণ হারিয়েছেন। আহত ও দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি অন্তত 63 জন, যাদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা কর্তৃপক্ষের। অর্ণব প্রসাদ জানাচ্ছেন বাকিটা। মুহূর্তেই ছড়িয়ে পড়ছে আগুন, এর মাঝেই বাঁচার জন্য দিকবিদিক ছুটছেন অনেকে। সোমবার দিবাগত রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের জনপ্রিয় একটি বারে আগুন লাগে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। প্রায় 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। ততক্ষণে আনন্দের মুহূর্ত রূপ নেয় বিষাদের কালো ছায়ায়। আগুন নিয়ন্ত্রণের পর প্রচণ্ড কালো ধোঁয়া উপেক্ষা করে নিখোঁজদের সন্ধানে ভবনের ভেতরে প্রবেশ করে দমকল কর্মীরা। একে একে নিথর মরদেহ বের করে আনেন তারা। তৈরি হয় শোকাবহ পরিবেশ। এছাড়াও অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের পাঠানো হয় স্থানীয় হাসপাতালগুলোতে। ของเปลวไฟเนี่ยนะครับก็เราเห็นลักษณะของเปลวไฟที่ไม่ได้ถือว่า 100% แต่มีกลุ่มควัน 100% อยู่ด้านใน রাতে ঘটনাস্থল পরিদর্শনে যান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। জানান আগুন থেকে বাঁচতে অনেকে ভবনের পেছনে টয়লেটে আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নি। เท่าที่ทราบตอนนี้ก็คือว่าถามนักดนตรีที่ประสบเหตุนะครับเขาก็บอกว่ามันมีควันออกมาจากพื้นที่ ধারণা করা হচ্ছে বারের ছাদে অবস্থিত এয়ার কন্ডিশনারের বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের ঘটনা ঘটেছে। অধিকতর তদন্তের জন্য কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। থাইল্যান্ডে মর্মান্তিক আগুনের ঘটনা একেবারে নতুন নয়। এর আগে 2022 সালে ব্যাংককের আরেকটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে 22 জন প্রাণ হারান। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। আর এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।